এবার আসছি আমার আজকের দিনের মূল কন্টেন্ট। তোমরা বলবে দিদি তুমি তো আগে দুটো কন্টেন্ট দিয়েছো, তাহলে এটা আমার মূল কন্টেন্ট। আগের দেখো, ফারিয়াটা ছিল পাবলিক ডিমান্ড। অনেকেই বলছে দিদি কালকেই বলছিল কিছু বলো এসি, ইনভার্টার, ইন্ডাকশন। তো কালকে আমি কিছু বলিনি, সময় করতে পারিনি। আর পলাশ শাহর ব্যাপারটা ছিল আগের দিন কিছু লোক আমাকে কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলির উত্তর আমার দেওয়া হয়নি। তাই যে হ্যাঁ গরিবের মেয়ে, বেশি বেশি বাড়াবাড়ি, এসব নানা রকম কথা বলছিল। তো সেই দুটোর কমেন্ট উত্তর দেওয়াটা আমার মনে হয়েছে প্রয়োজন আছে। যেমন আজকেই দেখো, পলাশ শাহর বউ মুখ খোলার পর পলাশ শাহর বড় ভাই এতদিন যে বড় বড় কথা বলছিল, আজকে কিন্তু তার মুখটা পুরোপুরি চেঞ্জ করে একটা মিডিয়ার সামনে একটা জাস্ট ইন্টারভিউ দেওয়ার মতো কিছু কথা বললো। হ্যাঁ, যে সব পরিবারই সব হ্যান সব, মানে বউকেও আনলো, মাকেও আনলো। আজকে প্রথম নিয়ম বউকে ফাঁসি দাও, বউকে মেরে দাও, বউকে গ্রেফতার করা হোক, বউয়ের এগেনস্টে কেস, অনেক কিছু বলে ফেলেছিল, ভেবেছিল বেঁচে যাবে সব করে। কিন্তু ওই যে বউ বুদ্ধি করে কিছু কল রেকর্ডিং রেখে দিয়েছে এবং বারবার বলছে আমার মোবাইলটা নাও। কিছু ওর কথা, মানে পলাশের কিছু মেসেজ যেখানে সে মা ফেসিস্ট, মা আমার কষ্ট বোঝে না, মা তোমাকে বাঁচতে দেবে না, এই লেখাগুলি আছে। তো দেখো আজকে বড় ভাই যখন বুঝতে পেরেছে যে এখন বলছে মা পাগল হলেও তো মা হয়, মানে কথাটা মোটামুটি ঘুরিয়ে ফেলেছে। হ্যাঁ, তো যাই হোক, এটা গেল আমার প্রথম দুটো কন্টেন্ট। এবারে কন্টেন্টটা হচ্ছে আমার আজকের মূল কন্টেন্ট। কাকে নিয়ে বলছি? সেনসেশন, অবশ্যই, কারণ কালকে এইটা নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছি। আচ্ছা, প্রথম কথা আমি বলছি, কালকে আমি রুদ্র অবতার বলেছি এবং রুদ্র অবতার স্ত্রী এবং তার শালিকা বলেছি। যদি ভেবে থাকো যে আমি এদের নাম জানি না, এটা ভুল। আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমি আমার কথা বলছি এখানে, আমরাটা আমি ভুল ইউজ করেছি। মোটামুটি কন্টেন্ট নিয়ে স্টাডি না করে আমি কখনোই ভিডিও করি না। আর অর্পি সৌহার্দ্য আর পম্পি আমার কাছে চিরদিনই প্রচণ্ড মাই ডিয়ার, ক্লাসিক কন্টেন্ট, এই পশ প্যালেট, ক্লাসিক কন্টেন্ট, এইসব কন্টেন্ট নিয়ে সবসময় দেখা করি, দেখি। তাই এদের ব্যাপারে জানা আছে আমার। নামগুলি আমি একটু ঘুরিয়ে বলার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, বনিকে অন্য ঘূর্ণিতন এসে বলছিলাম, রুদ্র অবতার স্ত্রী বলছিলাম। তাই কাইন্ডলি তোমরা না হয় নিজের নাম, মানে অরিজিনাল নামটা নাইবা লেখো, সেটাই ভালো হয় আমাদের কাছে। আমরা কখনোই অরিজিনাল নাম বলি না, ম্যান্ডি, চোপা, এরকম করে নাম চেঞ্জ করে বলি, ঠিক আছে? যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও, তো সেখানে রিয়েল নামটা না নেওয়াটাই উচিত। আচ্ছা, সেখানে অনেকেই বলেছে দিদি একটা প্রশ্ন করবে এই বর্ণিতাকে, বর্ণিতাকে মানে রুদ্র অবতারের শালিকে, যার চ্যানেল আছে, সে দেখলাম ভিডিও দিচ্ছেন আজকে। যাই হোক, তাকে করবে যে ওরা অরিন্দম দাকে ডাকে মেজদা বলে, তার মানে বড়দা আর শেষদা, মানে এই বাড়ির আরো কোনো জায়গায় হয়তো কোনো ভাই আছে, সেই ভাইটা কে, এই বড়দাটা কে? বড়দা, তাহলে মেজদা হলে তাহলে বড়দাটা কে? সেটাই একটা জানার আমার ইচ্ছা এখানে। তাহলে যদি অরিন্দম দা মেজদা হয়, কারণ জন্মের পর থেকেই নিশ্চয়ই মেজদা হয়েছে, তার মানে এই বাড়ির আরো কোন দাদা আছে, সেই দাদাগুলি কোথায়? দাদারা আসে না কেন? দাদারা এই বাড়িতে থাকে না কেন? কার ছেলে ওরা? এই ব্যাপারটা দেখো তো, জানো কিনা, জানো তো লিখো তো। আর না হলে আমি এই উত্তরটা চাইবো আমাদের সো কল রুদ্র অবতারের শালী বর্ণিতার কাছ থেকে, যে কোথায়, যে এই যে বড়দা, যেহেতু অরিন্দম দাকে সবাই মেজদা ডাকে, মেজমা মেজদা, তাহলে বড়দাটা কে? বড়দাটা কার ছেলে? এবং সে কখনো তাকে দেখা যায় না কেন? আচ্ছা, সেন বাড়ি, নলিনীকান্ত সেন। হ্যাঁ, নলিনীকান্ত সেন বলতে কি, আমি কোথাও নীলকান্ত বলেছিলাম কেন জানি না। যাই হোক, নলিনীকান্ত সেন, মানুষ সময় উচ্চারণটা এভাবে হয়, কথা বলতে বলতে জিপটা একদম পাকিয়ে যায়। তো নলিনীকান্ত সেনের বাড়ি বলতে কিন্তু আমরা পম্পিকেই দেখেছিলাম, কারণ অ্যাকচুয়ালি বাড়ির ছেলের বউরাই, কথাটা খুব মানে পুরনো খেয়ালের মন হলো, সেটাই সত্যি কথা। অরিজিনাল বলতে কিন্তু বাড়ির ছেলের বউকেই আমরা বুঝি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রকৃতি মানে উত্তরাধিকার বলতে কিন্তু আমরা এখানে অরিন্দম দার পম্পিকেই বুঝবো। অরিন্দম দার পম্পির বাইরে আমরা অন্য কাউকে বুঝবো না। আর পম্পি কিন্তু সেন বাড়ির কি নিয়ম, কি মানে প্রত্যেকটি বাড়ির একটা আলাদা নিয়ম আছে, প্রত্যেক বাড়ির পুজো, আচ্ছা সব কিছু একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলি কিন্তু পম্পি দেখায়। আমার শ্বশুরবাড়ির নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম বলতেই কিন্তু আমরা সেন বাড়ির নিয়ম বুঝি। সেন বাড়িটা কার? নলিনীকান্ত সেন বাড়ি। নলিনীকান্তকে টেগর, শান্তিনিকেতনের ডক্টর, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের মানুষ, তাই আমরা সেখানটাতে গেছি এবং দেখেছি। অবশ্যই পম্পিকে সাথে ইন্ট্রোডিউস আমি হয়েছি অর্পি সৌহার্দ্যর ব্লগ থেকে। আমার কাছে পম্পির প্রথম পরিচয় হচ্ছে সৌহার্দ্যর বোন, ঠিক আছে? তাই সেখানে সেনসেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন বর্ণি সেন। আর বর্ণির ভিডিও দেখেছি, কারণ সেখানেও পম্পি ছিল প্রথম দিকে, ও মিউজিকের গানের ভিডিও দিত। আর আমিও জানি, ভালো করে জানি যে বর্ণির বর একজন ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, এবং তার নামও জানি শৈবাল স্রোত। একটু নামগুলো একটু ঘুরিয়ে দিতে লাগে। তো বর্ণিতার বর শৈবাল স্রোত, সেখানে আসছে এখানে ধন্যি। এই ধন্যি সাথে ছিল পম্পির সবচেয়ে বেশি মিল। হ্যাঁ, গোপাল ঠাকুর বলতো ভিউয়ার্সদেরকে, নিজে ডাকতো গোপালা। আজকে যখন আমি পম্পির সাথে পল্লবীর মিলটা দেখি, সেই পল্লবীকে পম্পি প্রচণ্ড ভালোবাসে, পল্লবী পম্পিকে প্রচণ্ড ভালোবাসে।
নিজের কেউ না হয়েও যে কতটা ভালোবাসা যায়, কতটা আপন হওয়া যায়, ওদের দুজনকে না দেখে বোঝা যেত না। আর পল্লবীর মধ্যে না একটা কিউট কিউট সা ব্যাপার আছে, তাই না? যেদিন মেশামশা অসুস্থ ছিল, আসলো, রুটি রুটি করে দিয়ে গেল, তারপর মেশামশার জন্য যে কাঁদছিল, মানে ভীষণ ভালো লাগে। পল্লবীর মধ্যে একটা সুইট সিস ব্যাপারটা আছে, হ্যাঁ। আর সেটা কার জন্য সিস্টার ব্যাপারটা হয়েছে? কারণ এটা হয়েছে শুধুমাত্র আমার এখানে ওর জন্য, পম্পির জন্য। কারণ পম্পি জায়গাটা ওকে করে দিয়েছে, ঠিক আছে? সেখানে এই জায়গাটা কিন্তু এই গোপাল ঠাকুর মানে ধন্যী তন্নিরও ছিল। ধন্যী তন্নি আজকে নিজের বরকে লাগিয়ে দিয়ে সব কিছু শেষ করে দিল। হ্যাঁ, মিষ্টু বা পুলকদা এরা সত্যিই খুব ভালো মানুষ, এরা কোনো কিছুতেই নেই। তবে একটা ব্যাপার অবাক লাগে, এই সেন বাড়ির 3 জামাই মোটামুটি ঘর জামাই। কারণ বড় জামাই তো এখানেই থাকে, আর ছোট জামাই মানে মেজো জামাই, নট ছোট, মেজো জামাই এই রুদ্রপ্রয়াগ, ইয়েস রুদ্রপ্রয়াগ রোজ আসা যাওয়া করে ডেইলি। আর ধন্যী বনি এখানে তার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড ভালো। তোমরা বলছো, তোমরা অনেকে লিখেছো, আমি জানি শ্বশুর শাশুড়ির মতো মানুষ হয় না, ওরা প্রচণ্ড বৌমাকে ভালোবাসে। কিন্তু বর্ণিতা এখানে থাকতেই ভালোবাসে। বাচ্চা হওয়ার সময় যেদিন ডেলিভারি ডেট ছিল, সেদিন যখন বাচ্চাটা হলো, শাশুড়িকে জিজ্ঞেস করেছিল যে আমার বৌমা কেমন আছে। কিন্তু মাঝখানে না পারতে একবার আমার যেটা মনে হলো, বর্ণিতা গেছিল যখন বর এসেছিল শ্বশুর বাড়িতে, মানে যখন প্রেগনেন্সি টাইমে। আদারওয়াইজ পুরোটা সময় কিন্তু এখানেই কাটেছে। এদিকে বলছে মা প্রচণ্ড করছে, মার প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটা লোক রেখেছি, জানি না মা লোকের হাতে লোককে দিয়ে কাজ করাবে কিনা। মা যাবার আগে এতগুলি পদ করে যাচ্ছে, অনেকগুলি পদ করে দেখলাম, 3-4টা পদ করে গেছে, করে অফিসে যাচ্ছে মা। তো মার হেভি কষ্ট হচ্ছে, এসে সেরে আবার নাতিকে ঘুম 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 করাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মার প্রচুর পরিশ্রম হচ্ছে, অনেক কষ্টে মাকে রাজি করিয়ে রাতে রুটি করার জন্য একটা লোক রেখেছে। কারণ মার তো অফিসে যেতে লাগছে, প্লাস যথেষ্ট রৌদ্র বোলপুরে, সেই রৌদ্রের মধ্যে মাঝেও উনি নিজে সাইকেল চালিয়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় কথা। এতটা এনার্জেটিক থাকাটাও অনেক বড় ব্যাপার, তাই না? অনেকে বলছে দিদি তুমি দেখোনি এই পম্পির মার ডেথ অ্যানিভার্সারিতে কিন্তু পম্পির শাশুড়ি, আমি দেখেছি পম্পির শাশুড়িকে আমি এখানে টানিনি, পম্পির শাশুড়ি মাকে আমি এখানে টানিনি। এই মেজো মাকে ওনাকে আমি একটু আলাদাই রেখেছি। হ্যাঁ, পম্পির শাশুড়ি মাকে আমি এই আমার কন্ট্রোভার্সি জায়গাটাতে ঢুকাইনি। তো উনি গেছিলেন, আমি ওনার নামটা বলিনি, কিন্তু আমি রুদ্রা অবতারের শ্বশুর, হ্যাঁ রুদ্রা অবতারের ওয়ান অ্যান্ড অনলি শ্বশুর, এবং শ্বশুরের অপমানটা নিয়েই কিন্তু ওদের মাঝে ঝগড়াটা লেগেছে। মূল ঝগড়ার কারণ হচ্ছে বাংলাদেশের টাকা নিয়ে। বাংলাদেশের টাকাটা কেন দেখানো হয়নি, কিন্তু রুদ্র অবতারের শ্বশুর কিন্তু গেছিল এই বাড়ির থেকে। রুদ্র অবতারের শ্বশুরই গেছিল ওই ডেথ অ্যানিভার্সারি। আর ওইখানে পম্পির একটা বিশাল খালি জায়গা ছিল, সে চাইলেই কিন্তু এই ধন্যী তনি যেতে পারতো, ঠিক আছে? বর্ণিতা যাবে না, বর্ণিতা ছোট বাচ্চা আছে, ওর বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু বাকি 2 বোন এবং বাকি 2 বোনের বর আরামসে যেতে পারতো, সাথে এই খুর শাশুড়ি যেতে পারতো। কিন্তু ওরা কেউ যায়নি, কারণ ওর দুঃখের কেউ মানে সহানুভূতি নিতে কেউ চায়নি, ওর দুঃখটাকে কেউ ভাগ করতে চায়নি। সবসময় ওকে নিয়ে একটু টন্টিং মার্কা কথাবার্তা আমি অনেক সময় দেখেছি, সেটা কিন্তু পম্পি হেসে উড়িয়ে দেয়। বা বড় সড়ো ফিগার তো এমনভাবে ব্যাপারটা নেয়, এমনভাবে কথাগুলি বলে, সব ব্যাপারে একটা কেমন করে কথাগুলি বলে নেয়। হ্যাঁ, সেই ব্যাপারটাও খুব সুন্দর করে হেসে উড়িয়ে দেয়, তার জন্য দর্শকরা পজিটিভলি নিয়ে নেয়। কারণ ওর ভিডিওর মধ্যে একটা পজিটিভ ব্যাপার থাকে, পজিটিভিটি ব্যাপারটা সবসময় আমি পাই। একটা খুব সুন্দর কমেন্ট এসেছে, চ্যানেলের মালিক এই পুরো পরিবারটাতে এবং চ্যানেলগুলিতে একজনই সিও হয়, যে কোনো কোম্পানির একজনই সিও হয়। তাই এই পুরো চ্যানেলটাতে বা পুরো ব্যাপারটাতে সিও কিন্তু একজন, সেটা হচ্ছে আমাদের পম্পি। সিও যা চাইবে সেটাই হবে, তাই পম্পির ডাইরেকশনই চলবে পুরো ভিডিওটা। কি এডিট করবে, কি রাখবে, কি রাখবে না, সেখানে পম্পি সবসময় তার মেয়ে তার স্বামীকে আগে দেখায়, পরে নিজে এন্ডিংয়ে থাকে। সিও যখন পুরো ব্যাপারটা পুরো পরিবারটা, এবং কি বর্ণিতা সেনের চ্যানেলের কিন্তু এটা হচ্ছে আন্ডারটেকিং, সেশনের আন্ডারটেকিং হচ্ছে চ্যানেল হচ্ছে বর্ণিতা সেনের, সেখানে সিও যা চাইবে তাই হবে। আমার কমেন্টটা খুব খুব ভালো লেগেছে, যে এটা তো ঠিক কথাই লিখেছে। তাহলে ও যখন মেইন হোল্ডার, ও যখন চ্যানেল মেইন ওনার অফ দ্য কোম্পানি, তাহলে ও যা চাইবে তাই হবে। এখানে কে কাকে শেখাবে যে কতটুকুনকে এডিট হলো, কতটুকুন কি করলো, আমি আমার চ্যানেলে কি বলবো কি বলবো না, কাকে নিয়ে বলবো, কতটুকুন বলবো, সেটা সম্পূর্ণ ডিসিশন কিন্তু আমার হবে। এবং কতটা ভুল বললাম, কতটা শুদ্ধ বললাম, যেরকম পম্পি কিনে অনেক সময় অনেক কিছু একটু পম্পি বুস্ট আপ করে ফেলে, লোকে নেগেটিভ কমেন্ট করে। পম্পির অনেক সময় ইংলিশ বলাটাতে অনেকে ভুল ধরে, এগুলি থাকে। মানুষ এমন না, তার মানে এই না পম্পি পজিটিভ কমেন্ট করানোর জন্য লোককে টাকা দিয়ে করিয়েছে। হ্যাঁ, এইসব কথাবার্তা, অহেতুক কথাবার্তা বলার আগে ভাবতে লাগে।
হ্যাঁ, আর ভিউয়ার্সদের শিক্ষা এবং চরিত্র নিয়ে কত বড় সাহস, লোকের মানুষের চরিত্র নিয়ে কথা বলার মতো ক্ষমতায় রুদ্র অবতারের আছে। নিজের বড় ভাইয়ের বউকে অপমান করতে গিয়ে ভিউয়ার্সকে অপমান করে দিল। আমার তো মনে হয় ওর শালিকে সমস্ত ভিউয়ার্স যদি ছেড়ে চলে যায়, সবার আগে শালি কিন্তু গিয়ে জামাইবাবুকে ধরবে, দাদা ভাই তুমি এমন বড় ক্ষতিটা কেন আমার করলে? হ্যাঁ, তোমরা বলবে বর্ণির দরকার নেই, বর্ণির প্রচুর পয়সা আছে, কারণ বর ইঞ্জিনিয়ার, শ্বশুর শাশুড়ি আদর করে, কারণ একমাত্র ছেলে। ঠিক আছে, তারপরও মানুষের পয়সা থাকা সত্ত্বেও কিন্তু পয়সা শেষ হয় না। বা একটা মানুষ যে আমি কিছু একটা করব, হ্যাঁ, এমনিতে ঘরে বসার থেকে দেখো আজকে এই ব্লগ করতে বলে এই প্রেগনেন্সি স্টেজেও পুরো ব্লগ করতে পেরেছে, বাচ্চা ডেলিভারি নিয়েও পুরো ব্লগ করতে পেরেছে, ছুটি ছাটা রেস্ট বা একদম নিজেকে ব্লগের থেকে দূরে সরে রাখা কোনোটাই করতে লাগেনি। তার থেকেও বড় কথা হচ্ছে ওর ব্লগের প্রচণ্ড মাত্রায় ভিউজ। ওর স্বাদের দিনও আমি দেখেছি বাড়ির সবাই কিভাবে গোল করে বসে স্বাদটা দিয়েছে। তখন কিন্তু সেই সময় কিন্তু ছিল এই আমাদের প্রিয় ফেভারিট ভৌমিক আঙ্কেলের ক্রুশিয়াল টাইম। হ্যাঁ, সেই সময় কিন্তু পম্পির শাশুড়ি ফোন করে জিজ্ঞেস করেছিল দাদা কেমন আছে, দাদা কি করছে, দাদার ইসে কি, এটা কিন্তু জিজ্ঞেস করছে শরীর কেমন আছে। কিন্তু আপনারা কখনো এখানে হাত রেখে বলুন তো, আপনারা কখনো শুনেছেন যে বর্ণির তার মা ফোন করেছে বা এই ধন্যী তনিরা ফোন করে জিজ্ঞেস করেছে দাদা কেমন আছে? না, সেই সময় যারা ফোন করেছিল, যারা খবর নিয়েছিল, তাদের কথা মোটামুটি কিন্তু পম্পি সবাইকেই বলে দিয়েছে। মোটামুটি সবাইকে বলেছে, হ্যাঁ বাবার জন্য কল এসেছিল, অমুক জিজ্ঞেস করছিল, বাবার জন্য ফোন করেছিল, কাকিমা কাঁদছিল, এরকম করে বলেছে। এমনকি শাশুড়ির সাথে ফোনে কথা হচ্ছে সেটা কিন্তু ব্লগে দেখিয়েছে। কিন্তু সেই মোমেন্টে কিন্তু কখনো কোথাও কিন্তু আমরা বর্ণির পুরো পরিবার মানে 3 বোন এবং ওর মা, হ্যাঁ, কারোর ফোন এসেছে বা খবর নিয়েছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দেখানো যায়নি। কোথায় যেন একটা সূক্ষ্ম সুতোর রেখা সবসময় ছিল। অনেকে কালকে আমাকে বলছো যে কি পম্পি এবার অনেকদিন বাপের বাড়িতে থেকে তার জন্য রাগ, মেশামশাই অসুস্থ, মেশামশাই একটা বিশাল বড় অপারেশন হয়েছে, মেয়ে চলে গেলে আবার কবে আসবে ঠিক নেই। তার থেকেও বড় কথা মানুষটা একা থাকেন। হ্যাঁ, আশেপাশে লোক আছে, আশেপাশের লোক থাকা, পাশের লোক থাকা আর কাছের লোক থাকা, নিজের লোক থাকার মধ্যে ফারাক আছে। এইবার মেশামশাই একটা কাছের লোক, খুব কাছের লোক, যেটা কিনা শুধুমাত্র স্ত্রী এবং সন্তানদের হতে পারে। স্ত্রী তো চলে গেছেন ওপরে, আর 2 সন্তান, এক সন্তান থাকে কলকাতা, এক সন্তান থাকে ব্যাঙ্গালোরে। সেখানে দাঁড়িয়ে মানুষটা একা। সেই অসুস্থ মানুষটার পাশে যদি তার মেয়ে কয়েকদিন বেশি থাকে, তাহলে ক্ষতিটা কি হতে পারে? এই 3টে বোন তো 12 মাস বাপের বাড়িতেই পড়ে আছে। ইনফ্যাক্ট মিসেস তন্নি ঘনি তো বাসু হয়ে গেল, কারণ ওর বর তো বাসু, তাই না? রুদ্রা প্রয়াগ তো বাসু। সেখানে কিন্তু সেন বাড়ির কিছু নেই, কজ আমার ফ্যামিলি, বাট বিয়ে হয়ে গেলে আমরা গোত্রান্তর হয়ে যাই। তার জন্য পম্পি যেমন ভৌমিক বাড়ির মেয়ে কিন্তু সেন বাড়ির বউ, তাই সেন বাড়ির কালচারটা কিন্তু ধরার চেষ্টা করছে। হ্যাঁ, আপব্রিঙ্গিং কথা বলে, যেখানে যেভাবে যে বড় হয় সেই কথাটা সে বলার চেষ্টা করে, এবং সেই কথাটা কিন্তু বর্ণিতনি সব জায়গাতে সবসময় বলেছে। হ্যাঁ, চেষ্টা করেছে যে আপব্রিং, ঠিক সেইভাবে সে আপব্রিঙ্গিং এর কথা সবসময় পম্পির গান গাওয়া, পম্পির সুন্দর করে নাচের একটা, ও যে বোলপুরের সাথে বড় হয়েছে বোঝা যায়। এমনকি তার যে গার্মেন্টসের ব্যবসাটা আছে সেটার নামও কিন্তু নিকেতন, তাই না? তাই ওর সব জায়গাতে একটা বোলপুরের ছোঁয়া আমরা পাই। এমনকি পম্পির গার্মেন্টসের ব্যবসা যখন শুরু হয়েছিল সেটা নিয়েও মাঝখানে কিন্তু প্রচন্ড কন্ট্রোভার্সি হয়েছিল। তখন এই না যে পম্পিকে কেউ কন্ট্রোভার্সি রাখেন, সেখানেও কাপড়ের দাম নিয়ে, কাপড়ের কোয়ালিটি নিয়ে মাঝখানে একটুখানি কিন্তু বেশ কন্ট্রোভার্সি হয়েছিল, মানে 1 বছরের কথা বলছি। যেমন মাঝখানে অর্পিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো, কার কি এক্সক্লুসিভ বলে কার কোন ডিজাইন, ফেসবুকে ডিজাইন নিজের দিয়েছে, হয়তো সে জেনে শুনে করেনি। কিন্তু এমন না যে ওরা কন্ট্রোভার্সিতে পড়ে না, ওরা কন্ট্রোভার্সিতে খেয়ে পড়ে। আর পম্পি যখন কিছু একটা ভুলভাল বলে বা পম্পি যদি কোনো জায়গায় একটু হোঁচট খায়, তখনই কিন্তু অরিন্দম দা এসে কি সুন্দর করে হাতটা ধরে যে এই জায়গাটা ওর ভুল হয়েছে বা এই জায়গাটা কিছু হয়েছে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে হ্যাঁ পম্পির এইখানটায় ভুল হয়েছে। মাঝে মাঝে যেহেতু হয়তো পম্পি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, সেরকম একটা ইংলিশের ব্যাপারে একটু বেশি কনফিডেন্স লেভেল আমি দেখি না। সেখানে কিন্তু অথচ সৌহার্দ্য দুর্ধর্ষ বলে, হ্যাঁ দুর্ধর্ষ, তো ওরা তো মানে বাংলাটাও একটু ইংলিশ স্টাইল করেই বলে, কিন্তু অর্পিত মারাত্মকই সৌহার্দ্য বলে। সেখানে অনেক সময় পম্পি একটু হোঁচট খায়, সেই হোঁচট খাওয়াটা কিন্তু খুব সুন্দর করে অরিন্দম দা একদম মুছে টুচে পরিষ্কার করে বলে দেয় এবং কোন জায়গাটা কি করেছে বলে দেয়। সত্যি কথা বলতে কি, পম্পির বেস্ট ফ্রেন্ড ওর হাজব্যান্ড, মানে একদম মা চলে যাওয়ার পর ও যে একটু ভুলভুলাই টাইপের হয়ে গেছিল, ও যে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, ডিপ্রেস চলে গেছিল, তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু হাতে ধরেছে অরিন্দম দা। কারণ ওর একটা খালিপন আছে, শ্বশুরবাড়িতে আসলে পরেও ভরা বাড়ি থাকলেও এই ভরা বাড়ির মাঝেও কিন্তু পম্পিকে আমার অনেক সময় মানে লোন বলে মনে হয়, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে মনে হয় না।
ব্যাঙ্গালোর হতে পারে আমার চিন্তাধারা ভুল, হতে পারে আমি ভুল। ব্যাঙ্গালোরে গেলে পরেই যখন ওর ফ্ল্যাটে পাড়া দেয়, ওই দিকের ঘর এদিকের ঘর সাথে যেই রকম একটা রমরমিয়ে আসা বসা কথা, সেই জিনিসটা কিন্তু ননদদের সাথে থাকলেও বসলেও কিন্তু একটা হালকা সূক্ষ্ম তার থাকে। কারণটা বুঝি না, কারণ বনির তার বড় তো ইঞ্জিনিয়ার, তাহলে দাদার কি করলো বা দাদার লাইফস্টাইল কি, দাদা কতটা বড় লোক, ব্যাঙ্গালোরে দাদার কটা ফ্ল্যাট আছে, বৌদি আবার বাবার বাড়ি পেয়েছে, বাবার বাড়ি তো পাবেই। বাবার বাড়ি আজকালকার ইন্ডিয়া গভর্নমেন্টের আইন অনুযায়ী প্রত্যেকটি ছেলে মেয়ে তার বাবার সম্পত্তি সমভাগ। 2 ছেলে থাকলে যেমন 2 ভাই পায়, ঠিক তেমনি 1 ভাই 1 বোন থাকলেও মেয়ে পায়। এখন যেসব মেয়েরা নিতে চায় সেটা আলাদা কথা, যেসব বাবা দিতে চায় সেটা আলাদা কথা, কিন্তু ভারতীয় আইন পরিষ্কার করে দিয়ে দিয়েছে ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই। আর এটা তো ভূমিকা আঙ্কেল খুব ভালো করে দেখিয়ে দিয়েছে, কয়েন তুলে, এমনকি অর্পি সৌহার্দ্যর ছেলের হাত দিয়েই হেড অ্যান্ড টেল, এবং ভিডিও করে দেখে দিয়েছে যদি হেড অ্যান্ড টেল যেটা যেখানে পড়ে, তো যে দিকটাতে ও মেরে দিয়েছিল প্রথম, সেদিকটা অর্পি সৌহার্দ্যের সাইডটাই পড়েছে, আর অপোজিট সাইডটা পম্পির পড়েছে। এখানে তো কোনো কিছু লুকোনো কিছু নেই, অন ক্যামেরায় ভিডিওতে। এবং সেই ভিডিওটা নিজেও ভূমিকা আঙ্কেল বলেছেন, আমি সেই ভিডিওটা মেয়েকে তো পাঠিয়েছি, ছেলেকেও দিয়ে রেখেছি, এবং পরিবারের আরও কিছু লোককে, যদি তারা ভিডিও না দেখে কিছু লোককেও দিয়ে রেখেছে, প্লাস চ্যানেলেও ইউটিউবটা আপলোড করেছে। এবং এটাও বলেছে যখন বাড়িটার ভাগের কথা বললো, বাড়িটা বলে দিল, তখন পম্পি ভীষণ ভাবুক হয়ে গেছে এবং বলেছিল, বাবা এসব দিয়ে কি হবে, আর আমাদের সমস্ত স্মৃতি তো নিচের ঘরগুলিতেই জড়িয়ে আছে, উপরে তো আমরা থাকিনি, আমরা মা বাবা ভাই বোন আমরা নিচে। মেয়েরা এরকমই হয়, বাড়িতে কখন কোন করমচা গাছটা ছিল, পাশের বাড়ির গাছ থেকে সজনা পড়তো, সজনা, এগুলি কিন্তু মেয়েরাই মনে রাখে। ছেলেরা থাকলে পরেও কিন্তু সেই আছি নাই নাই হয়ে থাকে, কিন্তু মেয়েরা বাড়ির প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জায়গা, আচ্ছা জানো তো এখানে না এই গাছটা ছিল, এখানে যে এটা ছিল, এটা কিন্তু একমাত্র মেয়েরাই ধরে রাখতে পারে, সেটা কিন্তু ছেলেরা করে না। ছেলেরা উপর আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা ছিল এরকম হয়, কিন্তু সেইখানে তখনই কিন্তু এই পম্পি ভাবুক হয়ে গেছিল এবং কিছুক্ষণ পরে চুপ থেকে উত্তর দিয়েছিল, এত তাড়াতাড়ি কেন। এটা কিন্তু ভূমিকা আঙ্কেল বুঝতে পেরেছিলেন, বলেছিলেন মেয়ে তো, তাই একটু ভাবুক হয়ে গেছিল, ভাবুক হয়ে বলেছিল এত তাড়াতাড়ি কেন, মানে ভাগাভাগি সম্পত্তি, এটা আমরা সবাই জানি আমাদের জীবনে শেষ সময়ে মানুষ করে, এখনকার দিনের লোকরা করে না। এখনকার দিনের লোকরা যখনই বাড়ি ঘর করে, আজকালকার দিনের লোকরা একদম জন্মের সাথে সাথে করে ফেলে। যেমন আমি এখনই মোটামুটি আমার কোনটাকে একদম স্পষ্ট বলা আছে, তো এটা আমি কবে মরবো, কবে বুড়ো হবো, কবে কেউ, তার জন্য বসে নেই, পরিষ্কার বাংলা ভাষায় বলা আছে। বলা মানে মুখে শুধু বলা না, কাগজে পত্রও করা আছে। তো সেখানে দাঁড়িয়ে সেটা তো জানে, তো সেটার জন্য এই 3 বোন হিংসা করার কি আছে, যার যার ভাগ্যে যে খায়, যে যতটুকু নিয়ে এসেছে ততটুকুনি পাবে। প্লাস বর্ণিতার বর তো খারাপ না, ও তো এখন বর্ণিতার শ্বশুর বাড়িতে কতটুকুন সম্পত্তি সেটা দেখে তো লাভ নেই। আর ওর পম্পির 2টো বাড়ি আছে, তো সেটা পম্পির ভাগ্যে আছে। পম্পির বর রোজগার করে করেছে যে হ্যাঁ আমি এইটুকুন থেকে এইটুকুন করবো, পম্পির বরের ক্যারিশমা। এখন যদি বর্ণিতার ভাগ্যে থাকে তাহলে বর্ণিতার বড়ও করবে, ও তো ইঞ্জিনিয়ার, তাহলে ও করবে। আর বাকি রইল রুদ্র অবতার, ওইভাবেই শাড়িদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখতে থাকবে। বাড়ির বউকে অপমান করে বাড়ির জামাই কোনোদিন উপর উঠতে পারে না। পরিবারের ভাঙন ডেকে আনলে পরে সেই পরিবারটাকে কেউ টেকাতে পারে না। কোনো ভিউয়ার্স, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিন কোনো পরিবারকে ছোট করতে পারে না, যদি না বাড়ির ভেতর থেকে কোনো কিছু আওয়াজ আসে। যদি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, যদি বাড়ির ভেতর থেকে কেউ মাচেস জ্বালায়, তখনই কিন্তু কোনো কথা হয়, আদারওয়াইজ কিন্তু কেউ বলে না। তাই এখানে কথাগুলি আমরা কি আজ পর্যন্ত কোনোদিনও বর্ণিতাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করেছি? হ্যাঁ, পম্পিকে নিয়ে মাঝখানে কন্ট্রোভার্সি করিনি, মেশামাস অসুস্থ ছিলেন তখন বলেছিলাম ভেবো না, ভালো হয়ে যাবে, ঈশ্বর আছে, এরকম করেছিলাম, বাট নট কন্ট্রোভার্সি। ইনফ্যাক্ট অর্পি সৌহার্দ্যের ক্ষেত্রে বলেছিলাম কোনো ব্যাপার না, লোকে বলুক গিয়ে, ওই যে সৌহার্দ্য যাচ্ছিল না, আমি জানতাম সৌহার্দ্য যাবে, ওইগুলি বলেছিলাম। নৈহাটিতে পুজো দিতে গেছে, অনেকে বলছিল আরে ও গেছে মানে কি পম্পি যায় তো পম্পির দেখা দিয়ে, যাই হোক পম্পির থেকে শিখেছে তো কিছু একটা, বড় মাকে মেনেছে তো এইগুলি করেছি, বাট নট কন্ট্রোভার্সি। হ্যাঁ, ও শিখেছে কিছু একটা ভালো করেছে, এটাই অনেক ভালো পাওনা যে করেছে, সেটাতে আমি ফল্ট দেখবো না। আর কারণ ওই সময় অর্পি বলছিল যে বাড়িতে একটা পর প্রথম ও হসপিটালে ভর্তি ছিল একদিনের জন্য, আমাদের সৌহার্দ্য, বাচ্চাটার শরীর খারাপ হলো, তারপরে বাবার এরকম হলো, তো একটার পর একটা হয়ে যাচ্ছিল দেখে ও গেছিল বর্মার কাছে। তো সেগুলি নিয়ে কন্ট্রোভার্সি করা হয়নি। এইবার কন্ট্রোভার্সি করার পেছনে কারণই হচ্ছে যে করতে বাধ্য করেছে। আর কিছু কমেন্ট, এক্সট্রা কমেন্ট, যেমন কালকে আপনাদের তো বেশ ভালোই করে খাচ্ছেন, আপনারা তো ভালো পেয়ে বলছেন, শুনুন আমরা সারা বছরই করে খাই, ওরা যদি এসব কন্ট্রোভার্সি না করতো আমরা কন্ট্রোভার্সি করতাম না। তা আমরা করে খাই মানে কি, আমরা তো এইগুলি করেই খাই। আপনারা নিউজ চ্যানেলে দেখেন না একটা জিনিস, যুদ্ধ থেমে গেছে তারপরেও কিন্তু ওই ট্রায়াল চলছে, এই দেখে নিন, এটা বলছে, এই দেখুন পাকিস্তান একটা মিসাইল চলেছিল, এই দেখুন। তো এটাই নাম মিডিয়া ট্রায়াল, এটার নামই সোশ্যাল মিডিয়া।
করে খাচ্ছি কি কথা। আজকে যদি বর্ণিতার পম্পির মাঝে জিনিসটা না হতো তাহলে কি আমরা অন্য কিছু কন্টেন্ট করতাম না? তাহলে কি আমরা খেতাম না? আমরা কি বসেছিলাম সারাটা বছর হাঁ করে ওদের বাড়িতে কখন কি ঝগড়া হবে তারপর ভিডিও করবো? না, ওরা ঝগড়া না করলে এক্স করবে, এক্স না করলে ওয়াই করবে। ঠিক যেমনি নিউজ রিপোর্টাররা, মিডিয়া নিউজরা, কোথাও না কোথাও নিউজ হবেই হবে। যুদ্ধ থেমে গেছে বলে কি নিউজ করা থেমে যাবে? না, যুদ্ধ থেমে গেছে অন্য যুদ্ধ নিয়ে কথা বলবে, যুদ্ধ নিয়ে কথা না বললে অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবে। কথা থামবে না, কথা হতে থাকবে। যেই সময় যেই ইয়েগুলি করার, অ্যানাউন্সমেন্টগুলি করার বা যে নিউজ করার, যে সকালে নিউজ এই ম্যাটারে হয়, দুপুরে নিউজ এই ম্যাটারে হয়, চলতে থাকবে। কোনোদিনও চলা কেউ থামিয়ে দেয় না। ঠিক আছে, আপনি বেশ ভালোই খাচ্ছেন ওদেরকে নিয়ে, দূর মশাই ভালো খাচ্ছি, যে ওদের আশায় বসে খাচ্ছিলাম নাকি? ওরা ভুলগুলি করেছে, বাড়ির কেচ্ছে বাইরে এনেছে, যথেষ্ট অপমান করেছে। কারণ পম্পিকে বলেছে পম্পি নাকি মহান দেখানোর জন্য সবাইকে নিচু করছে। পম্পি বরং সবার মন জয় করার চেষ্টা করছে, কারোকে নিচু করার চেষ্টা করেনি। এই কথাগুলি বলাতেই তো রাগটা উঠেছে। নিজেকে বড়, নিজেকে, আর ও তো তোমাদের সবার বৌদি হয়, ওর ফিগারটাও বড়, সেখানে বড় দেখানোর কি আছে? ও তো এমনিতেই বড়, ভালো পরিবার থেকে এসেছে, সেটার দিক থেকে বড়, শিক্ষা দীক্ষা তো বড়। এখানে আবার কে আমাকে লিখেছে কালকে, গণ্যিতনি নাকি পম্পির থেকে এডুকেটেড। শুনুন, এডুকেশন দিয়ে সবকিছু হয় না, ওভারঅল এডুকেশন দরকার। একটা পুঁথিগত শিক্ষার থেকে বেশি, সার্টিফিকেট থেকে বেশি হচ্ছে জীবনদায়ী শিক্ষা, সেটাতে পম্পি অনেক বেশি। সামাজিক হওয়া, সবাইকে নিয়ে খাওয়া, সবাইকে নিয়ে চলা, এর থেকে বড় শিক্ষা কিছু না। লোকের সুখে দুঃখে লোকের পাশে দাঁড়ানো, এটাকে বলা হয় আসল শিক্ষা। আর সেই শিক্ষাটা ভৌমিক আঙ্কেল এবং ভৌমিক কাকিমা ভালো করে মেখে দিয়েছেন। আর সেইগুলি করতে গিয়ে পম্পি কোথাও কোনো জায়গায় কোনোদিন কোনো দিক থেকে ত্রুটি রাখেনি বলেই পম্পির নামে যখন কোনো উল্টোপাল্টা কথা শোনা যায় তখন নিজেকে আটকে রাখা যায় না, নিজেকে থামিয়ে রাখা যায় না যে কেন ও বলবে। তখন এটাই মনে হয় কেন ও বলবে, কেন ওই মানুষটা পম্পিকে ছোট করবে, নিজেকে আটকে রাখা যায় না। তার জন্যই বললাম, বলতে বাধ্য করলেই আমরা বলতে বাধ্য হই, বলতে বাধ্য না করলে আমরা কাউকে ওইভাবে বলি না। আমাদেরকে বাধ্য করা হলেই আমরা মুখটা খুলি। ঠিক আছে, তাই আজকেও ওই বলতে বাধ্য করেছে বলেই বলতে বাধ্য হলাম। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কেউ ভেবে থাকেন আমি নাম জানি না, আমি প্রত্যেকের নাম জানি, ও তিনো বোনের নাম জানি, তিনো বরের নাম জানি। বললাম তো, পুলকিত, একটু ঘুরিয়ে বলছি, রুদ্রপ্রয়াগ আর শৈবাল স্রোত। ওকে, এদিকে দুষ্টু মিষ্টু, ধন্যিতনি আর বর্ণিতা, এখান থেকে নামগুলি খুঁজে নেবেন। তো এইগুলি ভাববেন না আমরা যে ফট করে কন্টেন্টের ভিডিও করলাম, না, সেটা আমি করি না। রীতিমতো স্টাডি করি, কোথাও ভুল হতেই পারে। আর মানুষ মাত্র কেউ সব এমন না আমরা দুনিয়া সব জেনে বসে আছি। জেনে থাকলেও বলতে গেলে স্লিপ অফ দ্য টাং হিউম্যান বিংয়েরই হয়, মানুষেরই হয়। কোথাও যদি ভুল হয় এটা আলাদা কথা, কিন্তু অ্যাটলিস্ট এই পম্পির ভিডিওগুলিতে এই 3 দিনের আমি কোথাও কিছু ভুল বলিনি, পরিষ্কার বলছি। যে ভাবছো আমি নাম জানি না, পুরো নামগুলি জানি। ঠিক আছে, তবে এটাই বললাম, মেজদা আছে, মেজবৌদিকে দেখা যায়, বাড়ির দাদা, বড়দা আর শেষদা ওরা কোথায়? ওদেরকে কেন দেখি না? কেন শুধুমাত্র ওই একটা ভাইয়ের বউ আর ভাইকি বাড়ি দেখা যায়? বাকিরা কোথায় আছে? বাকিদের নিয়ে কোনো কথা কেন কখনো বলে না? কোনো কিছুতে পারিবারিক অনুষ্ঠানে কেন দেখি না? এই প্রশ্নগুলো তো আসতেই পারে না। সেন বাড়ি খুব ভালো, নলিনীকান্ত সেনের বাড়ি খুব ভালো, বাট নলিনীকান্ত সেনের মেজো ছেলের আমরা যা দেখলাম, দেখে মুগ্ধ হয়ে গেলাম, শ্রদ্ধার পাত্র। কিন্তু সেই নলিনীকান্ত সেনের যে বড় নাতি, নিশ্চয়ই মেজদা মানে কি বাড়ির একটা বর্দা আছে, সেই বর্দাটা কে এবং কোথায় তাকে নিয়ে কখনো কোনো কিছু বলতে কেন শুনলাম না? তো বর্দা আর ছোটদা হলো, কারণ মেজদা তখনই হয় মানে সে মেজো, তারপরে আরেকটা কোনো দাদা আছে। সবটাই কিন্তু অ্যাজাম্পশন। আমরা না দুই ভাই থাকে, বর্দা ছোটদা, বড় আর ছোট। আর বর্দা মেজদা তখনই হয় বর্দা মেজদা ছোটদা, বর্দা মেজদা শেষদা ছোটদা। তাহলে মেজদা আছে মানে তারপরেও আর কেউ একজন আছে, কিন্তু কোনোদিনও দেখা হয়নি। কোথায়? ওদেরও তো পরিবার আছে, তাহলে নেই কেন? এই বাড়িতে আসে না কেন? কার জন্য আসে না? কেন আসে না? এই প্রশ্নগুলি আমি আমার ভিউয়ার্সদেরকে করলাম। যদি কেউ জেনে থাকেন মেজদা কোথায়, সরি বর্দা কোথায়, শেষদা কোথায়, জানাবেন তো, যে কেন নেই, কোথায় নেই, এবং কেন ওরা কেউ কুলু পাটে রাখে মুখে, এদেরকে নিয়ে কেন কখনো কিছু বলে না। বাই।